নির্বাচনের কোনো বিকল্প আমি দেখি না। না, সেটা তো ধরেন নির্বাচনের বিকল্প কেউই দেখে না, কিন্তু নির্বাচন 5 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, এই বছরও হতে পারে। না, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। নির্দিষ্ট সময় তো বাধা নাই, সেইটা বাধা না থাকলে কেউ বেঁধে দেয়নি তো নির্দিষ্ট সময়। এখন হলো ফেব্রুয়ারি, যেমন ধরেন সরকারের দিক থেকে প্রফেসর ইউনূস জুন পর্যন্ত বলেছেন, এপ্রিল বলেছেন, বিএনপি প্রস্তাব দিয়ে এটাকে মাঝামাঝি ফেব্রুয়ারিতে নিয়ে গেছে। এখন বিএনপি বোঝা যাচ্ছে সুরে যে এপ্রিল জুনেও হয়তো তারা, হ্যাঁ, জুনের মধ্যে নির্বাচন হবে, এটা কোনো ই নেই। অথচ ফেব্রুয়ারিতে আমি হওয়ার সম্ভাবনা দেখি। ইনকেস পিছিয়ে যেতে পারে, কোনো তালবাহানা কোনো যুক্তিতে এটা পিছিয়ে যেতে পারে, তবে নির্বাচনের সমাধান। আর একটা হচ্ছে যে হ্যাঁ, এই মানে আপনি মোটামুটি নিশ্চিত মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় জুনের মধ্যে হবেই, হতেই হবে, হতেই হবে। এটা কে বাধ্য করবে? প্রথমত হচ্ছে যে জন আকাঙ্ক্ষা নির্বাচন, এবং রাজনীতির সবচেয়ে বড় হচ্ছে অংশীজন হচ্ছে নির্বাচনের প্রশ্নে, দেশ পরিচালনার প্রশ্নে রাজনৈতিক দল। তো বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং প্রায় সব দলই নির্বাচন চাইছে। তবে হ্যাঁ, জামাত এবং এনসিপি বলছে যে সংস্কার শেষে নির্বাচন। তো আমার কাছে মনে হয় এটা চাপের আন্দোলন, তারা এটা চাপের জন্য বলছে, অর্থাৎ তারা দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে এটা বলছে। আর একটা হলো সরকারের ভিতর থেকে, যেমন উপদেষ্টারা আগে যেটা বলতেন কেউ কেউ, যে সবাই আমাদেরকে 4 বছর 5 বছর চাইছে, ক্ষমতা দীর্ঘায়িত করার, এই কথাগুলো এখন আর বলছে না। তারপরেও তো ঘরের ভিতর ঘর থাকে, সরকারের ভিতর সরকার থাকে। তো ভিতরে এই ধরনের একটা ট্রেন্ড কাজ করতে পারে যে সরকার দীর্ঘায়িত, এই সরকার দীর্ঘায়িত হতে পারে কিনা, এটা আরও সময় ক্ষমতায় থাকতে পারে কিনা, এই ধরনের একটা প্রবণতা কারো কারো মধ্যে থাকতে পারে। কিন্তু বাস্তবে সেটা, কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপি নির্বাচন চাইছে, একটু আগে আপনি শুনছিলেন যে হয়তো জুন পর্যন্ত হলেও হতে পারে। আবার তার চাইতে বড় কথা হচ্ছে যে বিএনপি বিশেষ করে লন্ডন বৈঠকের পরে আমরা যেটা দেখছি যে বিএনপি আগে গত 10 মাসে যাই বলুক না কেন, এখন তারা বলছে যে এই সরকার সব ভালো করছে, এবং তারা এই কথাও বলছে যে এই সরকারকে তাদের পূর্ণ সহযোগিতা দেবে। এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করার জন্য যদি আরো 1-2 বছর সময় দিতে হয়, বিএনপি দেবে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে। অসুবিধা কি? তাদের এই সহযোগিতা করার পিছনে হচ্ছে একটা নির্বাচনে যাওয়া, অর্থাৎ সরকার যখন নির্বাচনের ব্যাপারে না, কিন্তু বিএনপি তার কথা থেকে সরে যাবে কিভাবে? না, মানে একটা ভালো সরকার, যে সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে, সেখান থেকে বিএনপি কিভাবে সরবে? ধরেন 13ই জুনে তারা যেভাবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেছে, সেখানে তারা ডিসেম্বর থেকে আগেও হতে পারে বলতো, এখন আমি বারবার কিভাবে, আমি সেই কথায় আসছি। বিএনপি সমর্থনটা দিচ্ছে, ভালো সরকার বলছে, সেটা কি জন্য? নির্বাচন তারা দিবে, সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রতিশ্রুতি দিয়েছে, এবং সেখানে লন্ডন বৈঠকে হয়তোবা তাদেরকে বিশ্বাস জন্মেছে যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদিও সরকারের ভিতর অন্য কিংবা প্রশাসনের মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে অন্য খেলাও থাকতে পারে, এবং সেই খেলা নেই আমি এটা বলছি না, কিন্তু সেই খেলা খুব দুর্বল খেলা হবে, বাস্তবে এটা সম্ভব না। আর একটা হচ্ছে যে হ্যাঁ, যদি মনে করেন এই সরকার, আমি ধরে নেই যুক্তির খাতিরে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন দিবে, যুক্তির খাতিরে ভালো নির্বাচন দিবে আপনি মনে করেন? নির্বাচন দিলে ভালো নির্বাচন হবে, যেহেতু সরকারের কোনো দল নেই, অতএব ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প, সরকারের আশীর্বাদ পুষ্ট কোনো দল নেই। মানে সরকারের সেই ক্ষেত্রে হচ্ছে যে দুটো হতে পারে, যে যেটা আপনি বলছেন কার অধীনে নির্বাচন হবে, সেখানে হতে পারে একটা, যে অন্তর্বর্তী সরকারে যদি কোনো দলের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে কিংবা যারা বিতর্কিত রয়েছে, তাদেরকে এখানে দলের একটা সরকারের একটা সংস্কার হতে হবে, মানে একটা নির্বাচনের আগে সরকারের একটা সংস্কারটা জরুরি। অথবা যদি সেই সংস্কারটা না হলে, সেখানে আদালতে তো, আদালতের কোর্টে বল আছে, তো আদালত কি বলবে আমরা এখনো জানি না। তো তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা রয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচন হতে পারে, এমন কিছু উড়িয়ে দেওয়া যায় না। তবে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এর অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মিস্টার আশরাফুদ্দিন মিজান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনি প্রতিপক্ষ বলছিলেন যে প্রতিপক্ষ শক্তিশালী থাকলে একটা ভালো নির্বাচন হবে। তো এখন প্রতিপক্ষ তো, আমি ইতিহাস দেখে যেটুকু বুঝি, আপনার প্রতিপক্ষ তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো অফিসিয়ালি কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত, সেক্ষেত্রে কি হবে? ধন্যবাদ। আমি প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়,
ভালো নির্বাচনের এটাও একটা মানদণ্ড, মানদণ্ড, কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক, মানে প্রতিযোগিতামূলক ওরকম না এটা। তো আপনি সত্যি কথা বলেছেন। এটা বাংলাদেশে যদিও অনেকগুলি দল ছিল, কিন্তু মেইন প্লেয়ার ছিল আওয়ামী লীগ, বিএনপি। প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ তো এই মুহূর্তে, আপনিই বললেন, এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ এমন তারা অন্যায় করছে, যা করছে, তারা তো নেই এই মুহূর্তে, দৃশ্যমানভাবে নেই, কিন্তু তাদের সমর্থক তো আছে সারা বাংলাদেশে। আমরা অন এয়ার আসার আগেই সাইদ ভাইয়ের সাথে কথা হয়েছিল এটা নিয়ে। এখনও তো ওদের 12-14-15% সমর্থক আছে, হয়তো অ্যাক্টিভ না তারা এই মুহূর্তে, এবং তাদের মধ্যে অনেকে রিপেন্ডেন্স আছে সাধারণ নেতাকর্মীদের মধ্যে, যে আমাদেরকে এভাবে ফেলে চলে গেল। তো প্রশ্ন যেটা, যে আওয়ামী লীগ নেতালে প্রতিপক্ষকে আপনি লক্ষ্য করেন, গত 15 বছর এই 3টা নির্বাচনে জাতীয় পার্টি হলো সংসদে বিরোধী দল, কিন্তু বাংলাদেশের কোনো জনগণ, ইভেন কি আওয়ামী লীগেরও, ইভেন কি জাতীয় পার্টিরও, আমাদের যারা বন্ধুবান্ধব এবং জিএম কাদের সাহেব, উনিও নিজেকে আসলে ওরকম অফিসিয়াল অপোজিশন, কিন্তু মানুষের মনের অপোজিশন না। মানুষের মনে ছিল কি বিএনপি, বাইরে থেকে একটা কথা বলতো বিএনপির লোক, সরকারের সমালোচনা করত, লক্ষ কোটি বাংলাদেশের মানুষ ওটাই মনে করতো ওদের ভাষা। এখন এই যে বাংলাদেশের যদি ভালো প্রতিপক্ষ না হয় বা একটা ভালো বিরোধী দল না হয়, সেটা যেই ক্ষমতায় আসুক, তার যদি বিরোধী দলটা সাজানো বিরোধী দল হয় বা দুর্বল বিরোধী দল হয়, তাহলে মানুষের বিরোধী দল আওয়ামী লীগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কীরকম? এই যে দুর্বল প্রতিপক্ষ হলে সরকারের বিরুদ্ধে সে ওইভাবে সোচ্চার হতে পারবে না, সরকারের মনের কথা সে বলতে পারবে না। সে যদি অপরচুনিটি নিতে চায় সরকার থেকে, যে সরকার থাকুক, আর বিরোধী দলটা যদি দুর্বল হয়, সে যদি সুযোগ নিতে চায়, যেটা হয় আমাদের দেশে, ক্যাশ কাইন্ডস কত কিছু আছে না, তাহলে সে কিন্তু মানুষের মনের ভাষা নিয়ে কথা বলতে পারবে না। তখন বাইরে থেকে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীও যদি মানুষের মনের কথা বলে, মানুষের মন ওখানেই ছুটে যাবে। সেজন্য আমি কথাটা রেজ করছিলাম, যে এখানে যারা রাজনীতি করছি আমরা এখন, জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে আমরা যারা বাংলাদেশের স্বপ্ন দেখি, একটা রাজনৈতিক বন্দোবস্ত স্বপ্ন দেখি, একটা সুশাসন দেখি, আমরা আমার কথা যেন আমি বলতে পারি, আমার ভোট যেন আমি দিতে পারি, আমি যেন বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মনোভাব প্রকাশ করতে পারি, এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বিরোধী দল কথা বলতে হবে। সে কারণে আমি মনে করি সেটা বিএনপি যদি একটা দল হয়, আপনি যেটা বলেছেন, আসলে আওয়ামী লীগ ছাড়া বাকিরা তো দুর্বলই ছিল, বা এনসিপি নতুন করে আসছে, ওনারা কতটুকু কি করতে পারে এখনও তো আমরা প্রথম দিকে যেভাবে ভাবছিলাম, এখন তো ওনারাও একটা গতানুগতিক, আমরা যারা আওয়ামী লীগ বিএনপি জমাত যেভাবে রাজনীতি করি, শুরুর দিকে ওনারা এইভাবে শুরু করেছিল, এখন যদি ওনাদের ট্রেন্ড চেঞ্জ করি, মানুষের বিশ্বাসযোগ্য হতে পারে। সেখানে যেটা শুনতেছি, সবাই মিলে একটা জোট করা, ওনারা সকলে মিলে যদি সত্যিকার একটা জোট করে বিএনপি এক পাশে থেকে যদি ফাইট করতে পারে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার একটা সরকার এবং বিরোধী দল হয়, তখনই আমি মনে করি আওয়ামী লীগকে যে ব্যান করেন, অফিসিয়ালি করেন, আনঅফিসিয়ালি করেন, ফাইনালি কি চাচ্ছি, যে এই ফ্যাসিজম যেন আমাদের দেশে না আসে। আওয়ামী লীগ একটা পরীক্ষিত ফ্যাসিস্ট, পরীক্ষিত ডিক্টেটর। ওরা না আসতে পারবে যখনই আমরা সুশাসন এবং মানুষের মনের কথা বলার জন্য সত্যিকার একটা বিরোধী দল থাকবে। আমি এরকম একটা বিরোধী দল চাই। আপনাকে একটা আমি বলেছিলাম যে একটা অপ্রীতিকর প্রশ্ন করতে চাই, বিএনপি কি আসলে নির্বাচন চায়? এই প্রশ্নটা এই কারণে যে এই যে কথাবার্তার পরিবর্তনের সুর যেগুলো দেখতে পাই, মেবি আম রং, এই প্রশ্নটা করা যায়। এবং অনেকে মনে করেন যে বিএনপি তো ভালোই আছে, আয় রোজগার ভালো, চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আছে, দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতারও কাছাকাছি, সরাসরি না হলে ইনডিরেক্ট ক্ষমতারও চর্চা করা যাচ্ছে। তা আপাতত থাকি না এভাবে। আপনি যেভাবে বলছেন, লোকে বলে, আমি বলি না, আপনি শোনেন পত্রপত্রিকায় অনেক কিছু ছাপা হয়, আপনাদের যাদেরকে আপনারা প্রতিপক্ষ ভাবতে চাইছেন তারা বলছে। আপনার কথাটাকে একদম উড়িয়ে দেব না, কিন্তু এই কথাটা প্র্যাকটিক্যাল যে অ্যাকশন চলছে সেটা হয়তো 5%, 10%। এবং আপনি লক্ষ্য করছেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান বা বিএনপির
পার্টিগত হিসাবে খুবই কঠিনভাবে কিন্তু নির্দেশ এবং সেভাবেই আপনি একটা উনি একা কতখানি করতে পারবেন লন্ডনে বসে? এখানে যদি সেটা ইমপ্লিমেন্ট না হয়, অন্যান্য নেতারা আপনারা যদি সেটা না করেন, তারেক রহমান লন্ডনে বসে কতখানি কি করতে পারবেন? বাংলাদেশের আপনাদের এই যে ঢাকা বা বড় বড় শহরগুলি ছাড়া আমাদের বাংলাদেশের 82% সিট কিন্তু শহরের বাইরে। আপনি খেয়াল করে দেখেন, ওখানে যারা নির্বাচন করবে অধিকাংশ 2 জন 3 জন 4 জন আছে এবং আমাদের কর্মীরা আছে সেখানে। কিন্তু তারেক রহমান সাহেবের বা আমাদের দলের যে, যেমন তারেক রহমান সাহেব বলেন, আপনি খেয়াল করে দেখেন, এর কঠিন সত্য কথা কিন্তু, মানে এভাবে তো আগে কেউ কখনো শুনে নেই যে আওয়ামী লীগকে উৎখাত করতে 15 বছর লাগছে, আমরা যদি এমন কিছু করি আমাদেরকে 15 দিন লাগবে। অতএব আপনারা সাবধান। আপনার মা আপনাকে যেমন সন্তান চায় ঠিক আপনি তেমন একটি কর্মী হন। এরকমই কিন্তু ওনার কথাগুলি এরকমই, এবং আমাদের নেতা কর্মীদের উপরে এর প্রভাব পড়ছে। কিন্তু এখন যারা আপনি শহরের মানুষ, শহরে বড় হয়েছেন, আমরা সকলে 30-40 বছর শহরে থাকি, রাজধানীগুলিতে বা সেমি রাজধানী যেগুলি আছে, কমার্শিয়াল সিটিতে থাকি। এখানের নেতাকর্মীরা সব দলের একটু অন্য ধরনের, আমি কাউকে আঘাত করে বলতে চাই না। ওনারা যেরকম নিজের বৈষয়িক ব্যাপার নিয়ে যত ভাবে, আদর্শের চেয়ে বৈষয়িক ব্যাপার নিয়ে যতটুকু ওনারা অ্যাক্টিভ থাকে, আমাদের মফস্বলে কিন্তু এরকম না। মফস্বলের নেতাকর্মী, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেভাবে বলছে, 90% নেতাকর্মী কিন্তু সেভাবেই চলছে। কিন্তু না, আমরা জানি যে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারবো না, এটা কিন্তু নেতাকর্মীরা বুঝে গেছে। যদি এখন এক লাইন উত্তর দেন, বিএনপি কে আসলে নির্বাচন? অবশ্যই নির্বাচন চাই। আমি আরেকটা কথা বলি আপনাকে, এটা আপনারা খেয়াল করছেন কি নাকি, এমন একজন আমার বন্ধু প্রফেশনাল আমি পাইনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ ব্যুরোক্রেসি, যে যেমন ধরেন একজন শিক্ষক, উনি প্রথম ভাইস চ্যান্সেলর চায়, তারপরে প্রো ভাইস চ্যান্সেলর, ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রক্টর, না হলে প্রবোস্ট না হলে হাউস টিউটর। পুলিশও এরকম, সে ডিআইজি পর্যন্ত হয়েছে। তারপরে ফোন করলো, ভাই আমি তো বৈষম্যের শিকার। কী হয়েছে? আমি ডিআইজির পর আর কিছু হইতে পারিনি। তো ডিআইজির পরে তো ওই বেসে 2-1 জন হয়, এডিশনাল আইজি কিংবা আইজিপি। তারপর কি করছেন আপনি? বলা যায় আমি ল্যাবরেটরি চাকরি করছি, তো ল্যাবরেটরি 3 লাখ টাকা বেতন পাইছে, কিন্তু উনি খুশি না। প্রত্যেকেই কিন্তু একটা দৌড়ের মধ্যে, সাংবাদিক বন্ধু তো নিয়ে দৌড়ছে, কিন্তু একটা না একটা ধরে নিছে। কিন্তু বদনাম কিন্তু রাজনীতিবিদদের। আমরা যে আন্দোলন সংগ্রাম, আমাদের এত গুম খুন, আমাদের বন্ধুরা হারিয়ে ফেলছি, কর্মীদেরকে হারিয়ে ফেলছি, কত মানুষ শহীদ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, চোখ হারাইছে, এখনো গ্রামে গ্রামে গেলে আপনারা দেখবেন। কিন্তু আমরা করছি এটা নির্বাচনের জন্য, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য, সেখানে আমরা যেতে পারি নাই। কিন্তু সামান্য কিছু, এই যে আপনি আজকে এত বড় প্রশ্ন করছেন, এটা তো লজ্জার কথা যে আমাদের নেতা প্রত্যেক দিন এই জন্য মানে চিৎকার করতেছে, চেষ্টা করতেছে, বহিষ্কার করতেছে। এই সামান্য কিছু একটু জায়গা দখল করলো, একজনের একটা হেল্প করে কিছু টাকা নিল, এই বদনামি কিন্তু আসল লক্ষ্যে আমরা নাই, যে জন্য আমরা আত্মহতি দিছি, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেখানে কিন্তু আমরা এর এখনো কাছাকাছি যেতে পারিনি। আমি মনে করি আমাদের সকল নেতাকর্মী ওই দিকে লক্ষ্য করা উচিত। আমি আবু সাইদ খান, জাস্ট আপনার কাছে আমি একটু বুঝতে চাই, আওয়ামী লীগ সহ নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। আওয়ামী লীগ সহ নির্বাচন যদি হয় তো এটা এক ধরনের বিষয়, সেই ধরনগুলোই বুঝতে চাইছি। সেই ধরনটা হতে পারে যে সেখানেও খুব বড় রকমের যে ঘটনার, যেটা যে আগে আওয়ামী লীগের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো সেই রকম অবস্থা নেই। কেন আওয়ামী লীগ আসলেও অত্যন্ত দুর্বল অবস্থায় আসবে, এবং তার নেতা কর্মীরা অনেকে জেলে থাকবে, অনেকে মামলায় ঝুলবে, অনেকে দেশ ত্যাগ করছে। অতএব আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগ হবে না। অতএব সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল। তো বিএনপির সামনে বাইরের চ্যালেঞ্জ কম, ভিতরের চ্যালেঞ্জ বেশি। অর্থাৎ বিএনপির ভিতর হচ্ছে তার দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর্মীদেরকে একটা নিয়ন্ত্রণে রাখা, যে জন্য বিএনপি চেষ্টাও করছে। অনেক ক্ষেত্রে যে চাঁদাবাজি ইত্যাদি বহিষ্কার হয়েছে, বিএনপির বহু নেতাকর্মী বহিষ্কার হয়েছে, কিন্তু পারছে না। অতএব বিএনপিকে একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলাটা হচ্ছে যা সবচেয়ে তার বড় বিষয়।
অর্থাৎ ধরুন যে বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে সেই ক্ষমতাকে ধরে রাখতে হলে তাকে এটাকে দলটাকে প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। বিএনপির চ্যালেঞ্জটা ভিতরে, বাইরে না। আজকের বাস্তবতা জামাত এনসিপি সেটা রাজনীতিতে খুব বড় ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না। অতএব সেই জায়গা থেকে যে জিনিসটা দরকার, বিএনপিকে ঢেলে সাজানোর দরকার। এবং বিএনপি আন্দোলনের শক্তি হিসাবে রাজপথে ছিল, এটা ঠিক। আনুগত্য আছে, নেতৃত্বের প্রতি আনুগত্য আছে, শ্রদ্ধাবোধ আছে, কিন্তু ভিতরে গণতন্ত্রের চর্চাটা নাই। এবং তারা যে বক্তব্য, তারেক রহমান কিংবা কেন্দ্রীয় নেতারা যেটা বলছেন, বিএনপি সেদিকে, সেই বক্তব্যের দিকে কিন্তু তারা ঝুঁকছে না। তারা বরং তাদের মতো করে এটা প্র্যাকটিস করছে, এবং যে প্র্যাকটিসটা আওয়ামী লীগের প্র্যাকটিসের সাথে মিলে যায়। বিএনপির তৃণমূলের কর্মীদের যে আচরণ, সেটা আওয়ামী লীগের আচরণের সঙ্গে মিলে যায়। এর মানে এই না যে বিএনপিতে আদর্শবাদী কর্মী নেই, হ্যাঁ আছে, কিন্তু এই আচরণটাও আছে। এখান থেকে বিএনপিকে বেরিয়ে আসা দরকার। কেন আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই সংস্কৃতি হচ্ছে যে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যেয়ে তার নিজের ভাগ্য পরিবর্তন করা, গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, লাইসেন্স পারমিট বাগানো, এইগুলো হচ্ছে আমাদের রাজনীতির সংস্কৃতি। তো এই সংস্কৃতি থেকে দেশটাকে, রাজনীতিকে বের করে আনাটা হচ্ছে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই লক্ষ্যেই সংস্কার দরকার। এবং সেই আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না, ঠিক আছে, সেটা সুবিধা করতে পারলো না, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা উচিত নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা উচিত, এই প্রশ্নটা আমি স্পেসিফিক আপনাকে করতে চাই। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তার সুবিধা বাকি প্লেয়াররা কে কতখানি পাবে? আর আওয়ামী লীগ যদি নির্বাচন না করে, তার সুবিধা বাকি প্লেয়ার বলতে আমি বিএনপি, জামাত, এনসিপি, আদার ইসলামিস্ট ফোর্সেস, লেফটিস্টরা। দুটো হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলো না, কি কারণে? একটা হলো, এবং আওয়ামী লীগ নির্বাচন না করলে তার কনসিকুয়েন্সেস কি, করলে কি, আচ্ছা, মানে প্রস এন্ড কনস। প্রথমত হচ্ছে যে ধরুন যে আদালতের রায়ের কারণে আওয়ামী লীগ আসলো না, কিংবা সে তার সিদ্ধান্ত নিয়ে আসলো না, এটা একটা হতে পারে। আর একটা হলো না, এখানে কিন্তু দুটো জিনিস। একটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই, কিন্তু আওয়ামী লীগ নিজে নির্বাচন আসলো না, সেটার এক ধরনের ইম্প্যাক্ট। আর আওয়ামী লীগকে নির্বাচন করতেই বাধা, সেটার আরেক ধরনের ইম্প্যাক্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনার এখানে আগেও বলেছি যে আওয়ামী লীগের যেটা করেছে সেটা